আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আজকের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। শরীরটা খুব একটা জুত নেই, সুগার খুব বেড়েছে, চোখের অবস্থাও ভালো নেই। আগামী কয়েকদিনের মধ্যেই দুটো চোখেই রেটিনা খারাপ হয়ে গেছে, তার জন্য ইঞ্জেকশন নিতে হবে, দুটো চোখেই একটা একটা করে। কিন্তু আজ যেহেতু আজ এই মুহূর্তে যখন আমি এই রেকর্ডিংটা করছি, আজ 10ই নভেম্বর, রাত এখন প্রায় প্রায় নয় 11টা 10। এই সময়ে আমি এই রেকর্ডিংটি করছি। রেকর্ডিংটি করার কারণ এইটাই যে আজ 10ই নভেম্বর থেকে শুরু হলো আওয়ামী লীগের নতুন পর্যায়ের এই সরকার বিরোধী সর্বাত্মক আন্দোলন। এই আন্দোলনের মধ্যে আছে 13ই নভেম্বর দেশ জুড়ে লকডাউন, জনজীবন স্তব্ধ করে দেওয়ার পরিকল্পনা। তাই আজ যেহেতু 10 নভেম্বর শুরু হলো এবং বাংলাদেশ থেকে বেশ কিছু বন্ধু তারা ফোনে জানালেন আজকে কি হয়েছে সেখানে, সুতরাং আমার মনে হলো যে সবাইকে এই বিষয়টি নিয়ে, আজকের এই গুরুত্বপূর্ণ দিনটি নিয়ে কিছু আমার বলাটা উচিত, তাই আপনাদের সামনে এসেছি। শুরুর দিনের খবর যা পেলাম, বহু জায়গায় প্রতিবাদ মিছিল হয়েছে। এসব মিছিল যে সবখানে শান্তিপূর্ণ থেকেছে তা নয়। ইট পাথর ছোড়াছুড়ি হয়েছে, যানবাহন আক্রান্ত হয়েছে, আগুন লাগানো হয়েছে বাসে বেশ কয়েক জায়গায়, এবং আরও কিছু কিছু জায়গাতে ককটেল বোমা পড়েছে কিছু জায়গাতে, তার মধ্যে ঢাকার বেতার কেন্দ্রও আছে। গ্রেপ্তার হয়েছে কিছু মানুষ, কিন্তু গ্রেপ্তার যতটা হবে ভাবা গিয়েছিল ততটা হয়নি, কারণ মাঠে সেনাবাহিনীর সংখ্যা অর্ধেক হয়ে গেছে। বাকি যারা আছে তারাও আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেপ্তার করতে উৎসাহী নয় আর। এবং পুলিশের মধ্যেও এই ভাবনা ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এই ভাবনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে 7 নভেম্বর সেনা জেনারেলদের বিশেষ সভায় এই সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর। জানা গেছে সেই বৈঠকের একটি ভিডিও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেয়া হয়েছে। কেউ লুকোচুরি করে পৌঁছে দেয়নি, সেনার পক্ষ থেকে অফিসিয়ালি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে, এবং সেই সবার একটি ভিডিও মোহাম্মদ ইউনূসের কাছে নিয়ে পৌঁছে দিয়েছেন সেনারই একজন উচ্চপদস্থ অফিসার। তো কি ছিল সেনার পক্ষ থেকে কি সিদ্ধান্ত সেটাও একবার মনে করিয়ে দিই, যে সেনার পক্ষ থেকে বলা হয়েছে যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার করার কাজ আর করবে না সেনাবাহিনী। 1, 2, তারা বলেছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, অর্থাৎ আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে হবে। আর সেনার এই স্ট্যান্ড উদ্দীপ্ত করছে পুলিশ ও অন্যান্য যে সুরক্ষা বাহিনী তাদেরকেও, কারণ তারা তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল। প্রায় 3000 থেকে 3500 পুলিশকে পুড়িয়ে মারা হয়েছে, বহু মানুষ, পুলিশের খোঁজ নেই। তো তাদের তো আগে থেকেই ক্ষিপ্ত ছিল, আর সেনার এই সিদ্ধান্ত তাদের মনে আরও একটা জোর এনে দিয়েছে। একদিকে সেনা আর পুলিশের এই অবস্থা, অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার প্রাইভেট আর্মি ট্রেনিং শেষ হয়নি এখনো। তারা আওয়ামী লীগের প্রোগ্রাম ভাঙতে মাঠে নামার উপযুক্ত হয়ে ওঠেনি এখনো পর্যন্ত। তারা মাঠে নামতে পারে ভেবে যথোচিত ব্যবস্থা নিয়ে রেখেছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং প্রথম দিনের প্রোগ্রামে আওয়ামী লীগ বুঝিয়ে দিয়েছে তারা এবার তৈরি হয়ে মাঠে নামছে। ঢাকা সহ সারা বাংলাদেশে যে রাজনীতির চাকা ঘুরছে তার প্রমাণ এখন একেবারে স্পষ্ট, কোনো লুকোছাপা নেই আর। হিসাব বুঝে নিতে তৈরি আওয়ামী লীগ। আমি আমার একাধিক ভিডিওতে বহুবার বলেছি, বাংলাদেশে ক্ষমতার প্রাণ পাখিটি ধরা আছে সেনার কাছে।
ভারত খামোকা যুদ্ধে জড়িয়ে পড়ে অকারণ প্রাণহানির ঝুঁকি নেবে না। ভারত ওয়াকারুজ্জামানকে অর্থাৎ সেনাবাহিনীকে হাতে নিয়ে বিনা যুদ্ধ বিগ্রহে বাংলাদেশকে ইউনূসের শাসন থেকে মুক্ত করবে। সেই মুক্তির পথ যুদ্ধ করে নয়, নির্বাচন করে এবং এই ব্যাপারটি আমি বারবার বলেছি, ভারত সীমান্তে যে সমরসজ্জা করছে সেটা হচ্ছে ওই ফোঁস করা, কিন্তু দংশন করা নয়। এই প্রসঙ্গে একদিন আমি রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের সেই সাপের গল্পটি করেছি। ভারত এই লক্ষ্যে অটল থেকে একেবারে মন্ত্র উচ্চারণের মতো করে একটি কথাই বলে এসেছে, শুধু ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ। এবং সেই তার মানেটা কি? মানেটা হচ্ছে আওয়ামী লীগ এবং তার সঙ্গীদের নিয়ে ভোট করতে দিতে হবে। সেই একই কথা 7 নভেম্বর জেনারেলদের সভাতেও উঠে এসেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত হয়েছে। আপনাদের একটি নিশ্চিত তথ্য দিচ্ছি, সেনাবাহিনী বর্তমানে, বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে ভারতের স্ট্র্যাটেজির সঙ্গে পুরো হাতে হাত মিলিয়েছে। এটা শুধু ভারতের স্ট্র্যাটেজি নয়, আমেরিকাও এখন ভারতের পুরো এই প্ল্যানে সহমত। এর মধ্যে কোনো ইফস অ্যান্ড বাটস নেই। ভারতের প্ল্যান এবার আরও সরাসরি। এতদিন ছিল নো আওয়ামী লীগ নো ভোট, এবার তার সঙ্গে যোগ হয়েছে আর এক দাবি, নো ভোট আন্ডার ইউনূস। ইউনূসকে রেখে, ক্ষমতায় রেখে কোনো ভোট হবে না, তাহলে সেই ভোট কখনোই স্বচ্ছ হবে না, মুক্ত হবে না। ইউনূস তাই, ইউনূস আউট। কি হবে তাহলে? সম্ভাবনা আছে হাসিনাকে নিয়ে আসা হবে কেয়ারটেকার সরকারের প্রধান হিসেবে। এই সম্ভাবনার কথাও আমি আমার আগে একটি ভিডিওতে বলেছি, আপনাদের মনে থাকলেও থাকতে পারে, কিংবা তবে একটু পুরনো ভিডিওগুলো দেখে নেবেন। আমি বলেছি আজ থেকে অন্তত 20-25 দিন আগেই এই কথাটি। তার মানে শেখ হাসিনার ব্যবস্থাপনায় হবে নির্বাচন। হ্যাঁ, এমন কথা মিথ্যে নয় তো, আদৌ এ কথা চলছে। যদিও বলে রাখি, সিদ্ধান্ত নেওয়া হয়নি। ট্রাম্প সিদ্ধান্তের ভার দিয়েছেন মোদির ওপর, কিন্তু মোদি সরকার একটু দোটানায় আছে। এমন সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে কি হবে না, এমন সিদ্ধান্ত হাসিনার নির্বাচনে তার যে প্রসপেক্ট, তার পক্ষে যাবে না তার বিপক্ষে যাবে সেটা নিয়ে। তবে এটা যদি নাও হয়, এটা নিশ্চিত কেয়ারটেকার গভর্নমেন্ট আসছেই এবং নির্বাচন হচ্ছে। এই মুহূর্তে যা অবস্থা, নির্বাচন বাতিলের ক্ষমতা কারো নেই। এনসিপি, জামাত, ইউনূস, পাকিস্তান কারো নেই। ওয়াকারুজ্জামান এবার, আমি আগেও যে কথা বলেছি সেই একই কথা আবার বলি, ওয়াকারুজ্জামান সত্যিকারেই ভারতের তুরুপের দাস। রবিবার আমি এসে পৌঁছেছি। এখন আমার আজকে আবার একটা ফ্যামিলি পিকনিক আছে। এখন আমার স্নান, খাওয়া দাওয়া কিছু, মানে ব্রেকফাস্ট কিছু হয়নি। প্রচন্ড ঠান্ডা এখানে। এখানে এত আলো জ্বলছে বলে, গরম বলে আমি আর মানে কোট এগুলো গায়ে কিছু দিইনি এত আলোর মধ্যে। তো আমি গিজারটা চালিয়ে এসেছি, ততক্ষণে আমি একটা ছোট ভিডিও করে আমি আপলোড করে দিয়ে তারপরে আমি এখান থেকে আমি পিকনিকে জয়েন করব। এবার আসি মূল ঘটনা। দেখুন, পারিপার্শ্বিক হাজার ঘটনা ঘটেছে, সেগুলোকে আমি বাদ দিচ্ছি, ভিডিও অত লম্বা করে লাভ নেই, আপনারা যদি করবে। কিন্তু যেটা প্রাথমিক অংশ, যেখান থেকে না বললে পরে আপনারা পরবর্তী অংশটা বুঝতে পারবেন না, তাই সেখান থেকে আমি শুরু করছি। এটা হচ্ছে, আমি তো এখানে আপনাদের এখানে খুব বড় বড় বাতেলা করে গেছিলাম, রাজনাথ সিং আমার চেনেন। এই সকলটা দেখালে পরে তাহলে উনি চিনতে পারবেন, উনি হয়তো না করবেন না। কিন্তু যখন ওনার কাছে আমি গিয়ে পৌঁছালাম, কি খবর হ্যান ত্যান চাটা খাওয়ার পর যখন আমার উদ্দেশ্য জানতে চাইলেন, তখন উনি আমার কথা শোনা মাত্র উনি বললেন নো। মানে বললেন নো মিনস নো।
আর কোনো কথা নেই। তারপরে তো উনি লিখতে আরম্ভ করে দিলেন। আমি বুঝলাম যে এটা নির্দেশ হচ্ছে এবার তুমি উঠে যাও। তা আমি আর কোনো কথা বললাম না। আমার ভেতরে ভেতরে প্রচন্ড ক্ষুব্ধ। এতদিনের পরিচয়, তুমি এক কথায় আমাকে নো বলে আমাকে করে দিচ্ছ। তার এখন অনেক চাপ আছে, কি চাপ আছে তা তো আমি জানি না। আমি দরজাটি খুলে বেরিয়ে এসেছি। আর মনে মনে ভাবছি এবার তো আমি বাংলাদেশে প্রচুর লোকের গালি খাবো, মানে কমেন্ট সহযোগে গালি খাবো। পিঠের চামড়া প্রায় ওঠানোর মতো উঠিয়ে দেবেন। কারণ আমি যে পোস্টটা করে গেছিলাম সেখানে 90% আমাকে শুভেচ্ছা জানানো হয়েছে। 10% এমন উদ্গান্ডু আছে যারা বিভিন্ন রকমের প্রশ্ন করেছেন। তাদেরকে আমি বলি, তা আপনারা এই সমস্ত প্রশ্ন করেন না। আপনাদের মতো উদ্গান্ডু আমি খুব কম দেখেছি। আপনাদের মতো উদ্গান্ডু দেশে কিছু আছে বলে এই দেশটা পরাধীন হয়ে গিয়েছে, অন্য লোকে এসে দখল করে নিয়েছে। আপনারা কেবল পত্রবাজি করে যান। এই যে আপনারা কমেন্ট লেখেন না বিভিন্ন জায়গায় গিয়ে, পত্রবাজি বলে একে। আপনারা পত্রবাজি করে যান। আর এখান থেকে পায়রায় যেমন চিঠি পাঠাতো, আপনারা এরকম কমেন্ট পাঠান। নিজেদের কিছু করার ক্ষমতা নেই, হাওয়ায় তলোয়ারি চালান আপনারা। যাই হোক, আমি 90% মানুষের জন্য করছি, আর বাকি যে 10% আছেন না, এখনই কেটে পড়ুন। কেউ নানান কথা বলেছেন, যাই হোক আপনারা কমেন্টগুলো দেখে নেবেন। এখন আমি যখন করিডোর দিয়ে হাঁটছি, নর্থ ব্লকের করিডোর দিয়ে হাঁটছি, ব্যর্থ মনোরথ, কাঁধ প্রায় ঝুলে গেছে, মাথা নিচু, যে আমি প্রচুর গালি খাবো, প্রচুর গালি খাবো। তো তারপরে তো হঠাৎ যখন হাঁটছে অন্যমনস্ক হবে, তখন দেখি পিঠে একটা হাত। ঘুরে দেখি যে একজন টপ অফিসিয়ালস, এখন তার নাম আমি বলতে পারবো না, তো আপনারা বুঝে যাবেন তিনি মন্ত্রী নন, তিনি ক্যাবিনেটের সদস্য। এবং তিনি এতটাই গুরুত্বপূর্ণ, ক্যাবিনেটের প্রত্যেকটা মানে মিটিং এ তিনি থাকেন, এবং সিদ্ধান্ত, প্রত্যেকটা বিষয়ের সিদ্ধান্ত, ওনার সিদ্ধান্ত ছাড়া মোদিজি নড়েন না। এবার আপনারা বুঝে নিন সে ব্যক্তি কে। তিনি আমার পিঠে হাত দিতেই আমি চমকে থাকালাম। তিনি আমার বললেন যে কি ব্যাপার, তুমি দিল্লিতে, তুমি তো দিল্লিতে সহসা আসো না, বছরে তো একবার আসো, এখন তো তোমার আসার সময় নয়, তুমি তো ফেব্রুয়ারি মাসে আসো। না, এই উদ্দেশ্যে একটা এসছিলাম, কিন্তু রাজনাথ সিং বলে দিলেন যে নো মিন্স নো। এবার আপনি ভাবুন আমি তো কি কাজ করি, কাদের জন্য কাজ করি, এখন তারা যে আমায় গালিগালাজটা করবে, আমি সেটাই ভাবতে ভাবতে আমি যাচ্ছিলাম। তখন জিজ্ঞেস করে রাজনাথ সিং জি কি বলেছেন, আমি বললাম উনি বললেন নো মিন্স নো, আর কোনো কথা শুনলেন না উনি। তখন ঠিক আছে, তুমি আমার সঙ্গে এসো বলে আমার নিয়ে গেলেন। রাজনাথ সিং ওনার ঘরের পাশে একটা ওয়েটিং রুম রয়েছে, যারা দেখা করতে আসেন তারা ওয়েটিং রুমে চা জল খান। তা আমাকে ওখানে ঢুকিয়ে দিয়ে বললেন আমি তোমাকে ডেকে নেবো, তুমি বসো। মিনিট 10 বাদে চা দিয়ে গেছে। চা তো ঠান্ডা হয়ে গেছে। আমার তো চা খাওয়ায় চায় আর মন নেই, কারণ আমার তো অবস্থা খারাপ। আমি তখন ভাবছি। তো তারপরে মিনিট 10 বাদে এক উর্দিধারী এসে বললেন সাহেব আপনাকে ডাকছেন। কে সাহেব? বড় সাহেব আপনাকে ডাকছেন। বড় সাহেব কি, বড় সাহেব তো আমি জানি না, চলুন কে ডেকেছে যাই। আমি তো আর অপরাধী না যে আমার আটকে রেখে দেবে, আমি দেখা করতে এসেছি। গিয়ে রাজনাথ সিং এর ঘরের দরজা ঠেলে আমার ঢুকিয়ে দিল। ঢুকে দেখলাম যে রাজনাথ সিং বসে আছেন, তার ঠিক পাশের চেয়ারে, এই ধরুন আমার টেবিল, তার পাশের যে চেয়ারটা থাকে সেই চেয়ারে উনি বসে আছেন। রাজনাথ সিং বললেন যে আমি নো মিন্স নো বললাম, তুমি চলে গেলে ওনার কাছে। এখন আমি ওনার কাছে যাইনি, আমি যাচ্ছিলাম করিডোর থেকে, উনি পেছন দিক দিয়ে এসে আমার পিঠে হাত রেখেছেন। জিজ্ঞেস করুন, আমি তো ওনার কাছে যাইনি। আপনি আমার মন এত ভেঙে দিয়েছেন, আমার সোজা আমি নর্থ ব্লক থেকে বেরিয়ে যাচ্ছিলাম। তখন বলছে ঠিক আছে আমি সব শুনেছি, উনি ম্যাডামের সঙ্গে কথা বলেছেন, ম্যাডাম প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন, তিনি আপনার সাথে দেখা করতে রাজি হয়েছেন, আপনার নাম শুনে, তোমার নাম শুনে উনি চিনেছেন। কতগুলো শর্ত আছে বলুন। আমাদের প্রথম হচ্ছে তুমি মোবাইল
তারপরে পেন, মানি ব্যাগ, রুমাল কিছু নিয়ে ঢুকতে পারবে না, কারণ উনি Z++ সিকিউরিটির মধ্যে রয়েছেন, আর যেখানে রয়েছেন তুমি জানো সেখানে এগুলো অ্যালাউ নয়। 2, কোনো পলিটিক্যাল প্রশ্ন তুমি করতে পারবে না। আমি বললাম এত চাপাচাপি কেন আপনারা করেন? তোমরা দেখো এখানে অনেক মিডিয়া বসে আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, তোমার খবরটা যদি বেরোয় তাহলে পরে কিন্তু আমরা মুশকিলে পড়ে যাব। ফলে তুমি যে সাংবাদিক সেই পরিচয় তোমার থাকবে না, তুমি একটা কাভার নিয়ে যাবে। তাহলে কাভারের ব্যবস্থা করে কে করে দেবেন? তখন ওই পাশে উনি বললেন যে আমি করে দেবো, তোমার চিন্তা নেই, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি কাজটা হলে তুমি দেখো কি করতে পারো। তারপরে তো উনি আমার বললেন যে মানে যিনি টপ অফিসিয়াল তিনি আমার বললেন কালকে 7টার সময় উনি উনি তোমাকে ডিনারে ডেকেছেন, 6টার সময় তুমি এখানে চলে আসবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি থাকবে, সেন্ট্রাল লাইব্রেরির গাড়ি করে তুমি চলে যাবে। তো গতকালকে শনিবার দিন সন্ধ্যে 6টার সময় আমি গিয়ে যথারীতি সেন্ট্রাল লাইব্রেরির অফিসে গেলাম, নিচেই অফিস, ওখান থেকে লম্বা চওড়া গাড়ি একটা মার্সিডিজ বেঞ্জ একটা আমার দেওয়া হলো, এবং সঙ্গে আমার এই চোখের মনিটর নিজেগুলো বলেছিলাম ছবি টবি তুলে নিয়ে আমার একটা নীল পাস দিয়ে দেওয়া হলো। সে গাড়ি 45 মিনিট ধরে হিন্দানি এয়ারবেস, মানে গ্রেটার নয়ডাটা হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে কিন্তু দিল্লির আন্ডারে। তো হিন্দানি এয়ারবেসে গিয়ে পৌঁছানোর পর পিএসও যিনি সিকিউরিটি অফিসার, পার্সোনাল সিকিউরিটি অফিসার, তিনি সমস্ত কিছু চেক টেক করলেন, আমার চেক টেক করে ওই যে মনে চোখের যে ছবি ছিল সেই ছবির সঙ্গে মেলালেন, মিলিয়ে বললেন আপনি কোত্থেকে এসছেন? আমি বললাম কলকাতা থেকে এসেছি। কি কাজ? না আপনাকে বলবো কেন, সে তো আমি তো প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছি। তা প্রতিরক্ষার মন্ত্রীকে তাহলে জিজ্ঞেস করবো, আপনি জিজ্ঞেস করছেন আমার কি কাজ, তারপর আপনি ঢুকতে দেবেন? না না, আমি সে কথা বলিনি, আমি জিজ্ঞেস করছি না আপনি কি কাজে এসছেন, সেটা আপনার দেখার দরকার নেই, আপনার কর্তব্য আপনি করে আমাকে ছাড়ুন, আর কি করতে হবে আমাকে বলুন। পরে কিছু করতে হবে না, এবার আপনি ওগুলো জমা দিন, জমা দিয়ে আপনাকে যে নির্দেশগুলো দিয়েছে সেই নির্দেশগুলো আপনি পালন করবেন বলে একটি সেনা অফিসারকে ডাকলেন। তিনি একটি জিপ নিয়ে আমাকে ভেতর দিয়ে নিয়ে চলে গেলেন ইন্ডিয়ান এয়ারবেসের ভেতরে। অনেকটা যাওয়ার পর একটা বাংলো মতো এলো, তিনি একটা দরজায় ঢোকালেন, ঢুকিয়ে একজনের হাতে আমার সঁপে দিলেন। তিনি এবার একটার পর একটা দরজা, একটার পর একটা দরজা ঢুকিয়ে তারপরে গোটা চারেক দরজার পরে একটা হল গিয়ে পৌঁছলো। হলটা পেরোলে পরে একটা দরজাটা খুললেই দেখলাম যে একটা ড্রয়িং রুম বিশাল, সেখানে একটা রাজকীয় সোফায় রাজকীয় ভাবে বসে আছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি ঢোকা মাত্র দরজাটা ঠাড়াস করে বন্ধ হয়ে গেল। তারপরে তা আমি নমস্কার করলাম, উনি সালাম করলেন, সালাম করার পরেতে উনি আমাকে বললেন যে আপনি তরুণ ঘোষ? আমি বললাম হ্যাঁ। আপনার আমি ছবি দেখেছি, সামনাসামনি তো আপনাকে মানে অতটা এই লাগে না। মানে আমি কি বললাম, আমি কি বয়স্ক লাগে নাকি কম বয়স লাগে? বললো কম বয়স লাগে। এখন আচ্ছা ঠিক আছে, এখন আমার বোধ হয় বুড়ো লাগে। বললো না না, আপনি যথেষ্ট ইয়ং। তারপরে তো দেখুন আপনার দেশের একটা প্রধানমন্ত্রী, অত বড় মানুষ, আর আমি একটা ক্ষুদ্র মানুষ, একটা আমার মধ্যে শেকিনেস থাকবে, খুব স্বাভাবিক। আমার স্বাভাবিকতা ছিল না, উনি সেটা বুঝতে পেরেছেন। এত প্রখর বুদ্ধিমতী মহিলা আমি খুব কম দেখেছি। আর ওই রকম মানে হিউমার একটা মানুষের, ওইরকম হিউমার, মানুষকে সহজ করে নিতে পারা, হাসি ঠাট্টার মাধ্যমে গল্প করার এই। তো যাই হোক, উনি আমাকে পাশে বসতে বললেন, বসতে বলে তারপরে আমার পরিবারের সমস্ত খবর নিলেন, বাড়িতে কে কে আছে, আমি কোথায় থাকি, কি করতাম, কতদিন আমি সাংবাদিকতা করেছি, তো হঠাৎ কেন বাংলাদেশ নিয়ে পড়লাম, আমি এই সমস্ত কিছু ওনাকে বললাম। দেখলাম আস্তে আস্তে আমিও সহজ হয়েছি। তারপরে উনি চা মানে ওইটা দিয়ে গেল, চা উনি খেলেন, আমাগুলো চা দিলেন, আমিও চা খেলাম। তারপরে ঠিক 7টার সময় ডিনার এলো।
আমি তো কথা বলতে পারছি না, মানে আমি তো ভেতরে ভেতরে আমার প্রশ্ন অনেক রয়েছে, আমি তো মানে প্রশ্ন করতে পারছি না। আমি জানি না উনি উত্তর দেবেন কিনা, তাও আমি জানি না। তো খাবারে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা এবং বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল, সঙ্গে মিষ্টি, মানে সন্দেশ 4 প্রকারের, দই, মিষ্টি, আইসক্রিম, হ্যান ত্যান এই সমস্ত রয়েছে। তা আমি তো অল্প খাই, উনিও দেখলাম খুব অল্প, স্বল্পাহারী, উনি খুব অল্প খেলেন। খাওয়ার পর আমরা দুজনে সোফায় বসলাম। এবারেতে উনি আমার বললেন যে আপনি কি জন্য এসছেন। দেখুন, আমার মনে তো অনেক প্রশ্ন আছে, কিন্তু আমাকে এম্বার্গো দিয়ে দেওয়া হয়েছে যে কোনো পলিটিক্যাল প্রশ্ন আমি করব না, সুতরাং আমি তো আপনাকে কোনো প্রশ্ন করতে পারবো না। এবার আপনি যদি আমায় কিছু বলেন, তাহলে পরে তার প্রেক্ষিতে আমি কিছু পাল্টা প্রশ্ন করতে পারি। মানে আমি আগে জিজ্ঞেস করে নিয়েছিলাম নিরামিষ প্রশ্ন কি চলবে, রাজনাথ সিংকে জিজ্ঞেস করেছিলাম, আমিষ প্রশ্ন করলাম না, নিরামিষ প্রশ্ন কি করা যাবে। তখন সঙ্গের যিনি কর্তা ছিলেন তিনি বললেন যে বুঝে করো, যা করবে তুমি দায়িত্ববান লোক, বুঝে করো। ঠিক আছে। তা আমার যে কাভারটা ছিল সেটা হচ্ছে সেন্ট্রাল আইভির কাভার ছিল, তার মধ্যে আবার দুজনে এসে চেক করে গিয়েছেন, সেন্ট্রাল আইভির কাভারটা চেক করে গিয়েছেন। তার মানে আমি বোঝাতে চাইছি এতটা নিরাপত্তার মধ্যে উনি রয়েছেন। কথাটা শুরু হলো, উনি বললেন বাংলাদেশের অবস্থা জানো। আমি গত দুদিনের আমি কিছু জানি না, আমি দিল্লি আসার পর থেকে বাংলাদেশের অবস্থা কিছু জানি না। উনি বললেন মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, এই তো সবে শুরু, মেট্রো রেলটা বন্ধ হয়ে গেছে, এবার দেখবে মেট্রো রেলের সব যন্ত্রপাতি চুরি হতে শুরু করবে, কারণ একই জায়গায় দাঁড়িয়ে আছে তো, লোক চলছে না, এ চুরি হতে শুরু করবে। তারপর মেট্রো রেল লাইন গুলো খুলে নিয়ে যাবে, আমার সোনার বাংলাটা ধ্বংস করে দেবে এরা। তা আমি কথার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনি তো ফিরবেন বলছেন, কবে ফিরবেন? তাহলে সোনার বাংলা তো আপনার ঠিক করতে হবে। উনি বললেন হ্যাঁ, আমি তো ফিরবো খুব শিগগিরই। তোমার মাধ্যমে আমি দর্শককে বলতে চাই আমি খুব শিগগিরই ফিরবো, সেই প্রেক্ষিত তৈরি হচ্ছে। তারপর উনি নানান রকম কথা বললেন। এর মধ্যে আমি একটা প্রশ্ন করেছিলাম, এটা নিরামিষের পর্যায়েই পড়ে, যে এত লোক থাকতে আপনি ওয়াকারকে কেন বিশ্বাস করলেন এবং তাকে সেনাপ্রধান বানালেন কেন? যখন ও ব্যাপারে যখন ভারত সরকার এত আপত্তি জানিয়েছিল, সেই সময় আপনি সেনাপ্রধান করলেন কেন? উনি বললেন একটা চাপ ছিল। কারণ প্রধানমন্ত্রীর উপরে কি চাপ থাকতে পারে যাতে আপনাকে বাধ্য হয়ে সেনাপ্রধান করতে হলো? বলো ওটা আপনি এখন বুঝবেন না, ওটা আপনাকে আমি পরে বলবো। পরে আর কবে দেখা হবে আমি জানি না, আদৌ দেখা হবে কিনা তাও আমি জানি না। তো উনি বলেছেন পরে বলবেন, তার মানে উনি কাটিয়ে দিচ্ছেন, আমি আর কোনো প্রশ্ন করলাম না। তারপরে তো আবার উনি যথারীতি নানান কথা বলতে, নানান বিদেশের লোকের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। তা মানে পুতিনের সঙ্গে যে আপনার দেখা হলো, মানুষটাকে কেমন লাগলো? আসলে আমি জানতে চাইছিলাম পুতিনের সঙ্গে দেখা হয় কি কথাবার্তা হয়েছে, যদি প্রসঙ্গটা তুলে, নন পলিটিক্যাল প্রশ্ন, মানুষটা কেমন, নন পলিটিক্যাল প্রশ্ন, নিরামিষ প্রশ্ন, মানুষটা কেমন? বললেন অত্যন্ত ভালো মানুষ এবং সাহায্যের হাত বাড়িয়ে রয়েছেন বাংলাদেশকে ব্রিক্সে নেওয়ার ব্যাপারে। ব্রিক্স গঠন হচ্ছে, ব্রিক্সে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে, কথা কিন্তু ওনার কাছ থেকে আমি বার করছি, আমি শুধু ব্যাপারটাকে ঘুরিয়ে দিচ্ছি, নিরামিষ প্রশ্ন দিয়ে করছি। আমি তো উত্তর তো উনি দিচ্ছেন, আমার তো দায়িত্ব নয়, আমার দায়িত্ব আমি শুধু শুনে যাওয়া। তাই বললাম, বুঝলাম যে ভালো মতো ব্যাপারটা ভালো মতোই এগোচ্ছে, এটুকু বোঝার বুদ্ধি আমার আছে। এবার আবার ঢুকতে হবে আমেরিকায়। তা আমি তখন জিজ্ঞেস করলাম, যে ঘুরিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার তো মানে এখন তো মতামত এখন তো পাল্টে গেছে,
এখন তো আপনি আর আমেরিকাকে আর দোষারোপ করেন না, আমি দেখলাম কাগজে এবং আমি এটাকে ভিডিও করেছিলাম। হ্যাঁ, ওই ভিডিও আমি দেখেছি। এখন আমেরিকার ছিল না, আমি এটা বলেছি, কিন্তু সিআইএ ছিল। আমি বলেছি আমি মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে ছিল না, সিআইএ ছিল। কিন্তু আপনি তো এক সময় বলেছেন যে আমেরিকা এর পেছনে ছিল। কূটনীতি এমন জিনিস না, কূটনীতি এক জায়গায় দাঁড়িয়ে থাকে না। কূটনীতি একটা চলমান বিষয়, প্রতিদিন কূটনীতি পাল্টাচ্ছে। আর কূটনীতি যদি না পাল্টায় তাহলে পরে অর্থনীতি পাল্টাবে না, বিদেশ নীতি পাল্টাবে না, সব একটার সঙ্গে একটা জড়িত। হ্যাঁ, সে আমি জানি, কিছুটা বুঝি। আপনাদের মতো আমরা পলিটিশিয়ান না হলেও আপনি এত বড় দেশ চালিয়ে আপনি যে জিনিস শিখেছেন, আমি তো আর ইউটিউব করে তো শিখতে পারবো না। আমি সাংবাদিকতার মাধ্যমে যতটুকু শিখেছি তাতে আমার এইটুকু মনে হয়েছে যে সবকটার সঙ্গে জড়িত। তারপরে আমি বললাম যে আপনি কবে দেশে ফেরার করছেন, আশা করছেন? তখন উনি বললেন আমি খুব শিগগিরই দেশে ফিরছি। আমি একটা কথা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, এটাও নিরামিষ, যে একটা কথা আমার কানে আসছে যে আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা নাকি এখানে খুব অসহায় অবস্থার মধ্যে রয়েছেন এবং তাদেরকে নাকি ভারতবর্ষে ধরে ধরে জেলে পাঠিয়ে দিচ্ছে অথবা কুকুরের মতো নাকি গুলি করে মারছে। এটা কতটা সত্য? আপনি তো এখানে আছেন। বলে সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো একটা অংশ, বিরোধীদের একটা অংশ এগুলো রটানোর চেষ্টা করছে। আমার দেশের মানুষের যখন, আওয়ামী লীগের মানুষের যখন মনোবল ভেঙে তুঙ্গে উঠছে, সেই সময় সেই মনোবলকে ভেঙে দেওয়ার জন্য তখন এই জিনিসগুলো হচ্ছে। তখন আমি জানি না যে হাদির এই ঘটনা ঘটেছে, তখনও আমি জানি না। জানলে পরে আমি হয়তো জিজ্ঞেস করতাম, কিন্তু আমি আমার একজন বলেছিল, সেই সময় তো আমি এত নার্ভাস হয়ে গেছিলাম না, সত্যি কথা বলতে কি আমি এত নার্ভাস হয়ে গেছিলাম যে আমার মাথা থেকে ওই প্রশ্নটা বেরিয়ে গিয়েছে। ফলে এই যে একটা নতুন রাজনীতির একটা নতুন মোড়, যেটা আমি বলেছিলাম যে এটা আমাদের এখন বসে খেলা দেখার সময় গ্যালারিতে, সেই খেলা দেখার সময় নিজেই বলেছিলাম, কিন্তু যখন ওনার সঙ্গে দেখা হলো তখন আমি ঘাবড়ে গিয়ে এই প্রশ্নটাই করতে ভুলে গিয়েছি যে খেলাটা তো শুরু হয়ে গেছে। তা আরো অনেক কথা উনি বলেছেন যেগুলো আমি বলতে পারবো না, খুব স্বাভাবিকভাবে, কারণ এই ভিডিওটা মনিটরিং হবে, ওনাদের কাছে যাবে, ওনারা দেখবেন। নিরামিষ যেগুলো ব্যাপার আমি বলে দিলাম, কিন্তু যেগুলো আমি